টোটালি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা, যেটা আমরা ক্রিকেটে পাই না ফুটবলে পারছি। সো ইয়া, ইটস রিয়েলি নাইস। খুবই ভালো লাগছে, আমরা জিতেছি। এনসিপির সাথে যোগাযোগ করছেন বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিতরা। দাবি দলটির শীর্ষ নেতাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবে হেভি ওয়েট প্রার্থীরা। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে নতুন বিনিয়োগ, নিম্নমুখী অর্থনীতি, শঙ্কায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। এবং নেত্রকোনার 4.5 বছরে পানিতে ডুবে 300-র বেশি শিশুর মৃত্যু, সাঁতার শেখা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। ভারতকে হারিয়ে ফুটবল উৎসবে মেতেছে বাংলাদেশ। এক জয়ে যেন পেছনের সব ব্যর্থতা ম্লান। দর্শক থেকে শুরু করে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সবাই মেতেছেন জয় উদযাপনে। জয়ের পুরস্কার হিসেবে 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। অভিব্যক্তিতে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি সার্থক। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। প্রতিপক্ষ যখন ভারত মাঠের সীমানা ছাড়িয়ে যায় খেলা, ফলাফলে সমীকরণের চেয়েও বড় প্রভাবক হয়ে ওঠে মর্যাদা রক্ষা। এমন ম্যাচে জয় তাই মহোৎসবের রসদ যোগায়। এসবের সঙ্গে যোগ হয়েছে আরো কত উপলক্ষ। 22 বছর পর ভারতীয়দের হারানোর স্বাদ। দেশের ফুটবলের পোস্টার বয় হয়ে ওঠা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে প্রথম জয়। দিনভর হাজারো প্রতিবন্ধকতা মারিয়ে খেলা দেখতে আসা সমর্থকদের কণ্ঠে তাই তৃপ্তির সুর। খুবই ভালো লাগছে, আমরা জিতেছি। গোলরক্ষকের কাছে যখনই বল যায় তখনই আমার বুক কাঁপে। তারপরে দেখলাম যে গোলি এত ফ্যান্টাস্টিক বলগুলো সে ধরছে। ও এক্সিলেন্ট, যেটা আমরা ক্রিকেটে পাই না ফুটবলে পারছি। সো ইয়া, ইটস রিয়েলি নাইস। আমি তো জাস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত আল্লাহ আল্লাহ করতেছিলাম যে টাইম পাস করলেও হবে, আর গোল দিতে হবে না। এনজয় করার মতো ছিল। টোটালি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা। সবাই করছে বাট স্পেশালি হামজা অনেক ইমপ্রুভ করেছে এবং হামজা চৌধুরী আজকে যেটা খেলছে এটা অসাধারণ, ওয়ার্ল্ড ক্লাস একটা ম্যাচ খেলছে। ম্যাচের জয়ের নায়ক শেখ মোরসালিন অতর্কিত পাল্টা আক্রমণে নিখুঁত ফিনিশিংয়ে জয় এনে দেওয়ার কারিগর জানালেন তার প্রতিক্রিয়াও। আপনাদের জন্য আমরা ম্যাচ জিতছি, এটা আসলে আপনাদের উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লাগতেছে। না, আমরা অনেক বছর পর অলমোস্ট 22-23 ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি। আমাদের যে ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের, আমরা যেভাবে ডিফেন্স করছি, আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে। সমর্থকের উচ্ছ্বাস ছুঁয়ে যায় ক্রীড়া উপদেষ্টাকেও। দারুণ জয়ের বড় উপহারই পাচ্ছেন ফুটবলাররা। বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। এবং আজকের পরে হয়তো আমি বলতে পারবো যে অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল। আবেগে গা ভাসালেও বাফুফের সভাপতির কণ্ঠে প্রত্যয়। ফুটবলারদের মাঝে জয়ের অভ্যেস গড়ে তোলার চেষ্টা চালাবেন তারা। আমরা অনেক খুশি যে আমরা ম্যাচে তো খেলা জিতেছি মাঠের ভিতরে, আর মাঠের বাইরেও যে আমরা দর্শকদের মন জিততে পেরেছি, সেটার জন্য প্লেয়াররাও অনেক অনেক খুশি আছে। ন্যাশনাল টিম ম্যাচ কমিটির সাথে কথা বলে, প্লেয়ারদের সাথে কথা বলে ডেফিনেটলি প্লেয়ারদের এই জয়ের ব্যাপারে একটা ভালো বোনাস আমরা ডিক্লেয়ার করব। আমাদের মানে বিশ্বাস রাখতে হবে যে এরকম জয় যেন ওয়ান্স আপন না হয়। নিয়মিত যেন আমরা জয় লাভ করতে পারি, নিয়মিত যেন ভালো খেলতে পারি, সেটা হবে আমাদের এখন নেক্সট চিন্তা। এশিয়ান কাপের বাছাই পর্ব উচ্চাতে না পারলেও হামজাদের প্রথম জয়ের রাত দেশের ফুটবলকে মহা সমারোহে জাগিয়ে তুলুক, সবার চাওয়া এমনটাই। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি। ইতিমধ্যে এমন একাধিক প্রার্থী এনসিপির সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেসব সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ্যে না আনলেও এনসিপির নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটির দায়িত্বশীলরা বলছেন চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক দেখাবে তারা। সমীকরণ মেলাতে পারলে সরকার দল কিংবা শক্তিশালী বিরোধী দলেই জায়গা হবে এনসিপির, এমন দাবিও করেছেন দলটি। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত।
দূর দূরান্ত থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় আগ্রহী প্রার্থীদের। তারা চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে। এনসিপির হিসেবে এখন পর্যন্ত প্রায় 1100-এর বেশি ফর্ম বিতরণ করেছেন তারা। তবে শুধু এনসিপির রাজনীতির সাথেই যুক্ত এমন প্রার্থী নয়, বরং সমাজের ভিন্ন ভিন্ন পেশার ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থীদের এনসিপির ভোটের ট্রেনে সওয়ার করাতে চায় তারা। যেখানে প্রার্থী হবেন রিকশা চালক, কৃষক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক আমলা। অনেক পেশার মানুষ যারা আগে রাজনীতিতে সম্পৃক্ত হবেন এমন চিন্তা করেননি বা রাজনীতিতে তাদের জায়গা হবে এমন চিন্তা করেননি, তারা আসছেন। ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন, আইনজীবী এসেছেন, চিকিৎসক এসেছেন, প্রকৌশলী এসেছেন। তারা চাচ্ছেন প্রক্রিয়াটাতে যুক্ত হতে। একই সাথে আবার এলাকায় মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করেছে এতদিন ধরে। ওই মানুষগুলো আমরা যদি তাদের এই অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে তাদের আগ্রহ আছে এবং এলাকায় তাদের জিতে আসার বা ফাইট দেওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের যে আসনগুলো সেই আসনে আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে ঠিক করব। এনসিপি নেতাদের সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে বিএনপি জামাতের মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এমন নেতাদের দলে প্রার্থী করে রণকৌশল সাজাতে চান তারা। বিপরীত দিক থেকে বিস্ময়কর সাড়া মেলার দাবিও করছেন দলটির নেতারা। যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এটাও আপনারা যদি খুব শীঘ্রই যদি দেখেন, আশা করি যে বাংলাদেশের মানুষসহ আমরা সেই জায়গায় অবাক হব না। তাদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা গত 15 বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলছে, আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা বিএনপি মূল্যায়ন করে নাই, জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে। তাহলে ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আদায় করছি। 24-এর অভ্যুত্থানের দুটি পরিচিত মুখ, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এনসিপিতে যোগ দিয়ে ভোটের মাঠে তারা লড়বেন এমন প্রত্যাশায় দলটির। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। এবং আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের যে আন্তরিকতার জায়গাটা, সেই আন্তরিকতার জায়গা সবসময় অনেক বেশি থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে এই 2 উপদেষ্টা নির্বাচনে অংশ নিলে এনসিপি সেটা ইতিবাচকভাবে দেখবে এমন কথা জানান সার্জিস আলম। হোসেন জাহিদ, এখন, ঢাকা। দেশের ইতিহাসে প্রায় প্রতিটি নির্বাচন ঘিরেই দেখা গেছে রাজনৈতিক অস্থিরতা। এবারও তাই হয়েছে। এতে উৎকণ্ঠায় পড়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। নতুন বিনিয়োগে খরা ও অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আসিফ ইকবাল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের ইতিহাসে প্রায় প্রতিটি নির্বাচন ঘিরেই দেখা গেছে রাজনৈতিক অস্থিরতা। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির উপর যা সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। নির্বাচনকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের আগে কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সহিংসতার আশঙ্কায় উৎকণ্ঠায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। নতুন বিনিয়োগের খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। বাইরেও এই সময়টাতে একটু তাদের উদ্বেগ প্রকাশ করছে যে নানাভাবে তারা যারা আসতে চাচ্ছিল এই সময়ের এই প্রেক্ষাপটে তারা আসতে চাচ্ছে না। আবার কেউ কোনো বায়ার বলতেছে যে ঠিক আছে, তোমাদের মানে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা আসুক, ইলেকশনটা হোক, এরপরে আমরা ফার্দার কিছু চিন্তা ভাবনা করি। আবার ইনভেস্টারও কিন্তু আবার একইভাবে তারা ওয়েট করতেছে যে পলিটিক্যাল সিচুয়েশন কোন দিকে যায়, তারাও দেখার চেষ্টা করতেছে, বোঝার চেষ্টা করতেছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করেন রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থায়ন সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব আদায়ে ধীরগতি সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন বহুমুখী সংকটে পড়েছে। প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন হয় নাই। যদি স্টেবিলিটি নিয়ে আসতে পারত তাহলে কিন্তু সেই প্রত্যাশিত প্রবৃদ্ধি হতো, বরং রেকর্ড হয়েছে নিম্নগামীর দিকে। যদি বৈদেশিক বিনিয়োগের কথা বলেন কিংবা আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টের কথা বলেন, তাহলে আমরা যদি দেখেন তাহলে আমাদের চোখ বন্ধ করে 18 থেকে 20 বছর পিছাতে হয়। সম্ভাবনাময় অনেক শিল্প কারখানা যেমন অর্থাভাবে ঘুরে দাঁড়াতে পারছে না, তেমনি বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। এমন সময় ফের অস্থিরতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।
যে কোনো রাজনৈতিক এই ট্রানজিশনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তৈরি হলে দেশের ভিতর অনিশ্চয়তা তৈরি হয় এবং দেশের মানুষ আসলে রাজনৈতিক নেতৃত্বের অধীনেই দেশ পরিচালনাটাই পছন্দ করেন। যেহেতু একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে নিয়েছিলেন, সুতরাং দায়িত্বটি যত দ্রুত শেষ করে নতুন রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটি আসলে এই মুহূর্তে জনগণের প্রত্যাশা। দেখা যায় একটা রাজনৈতিক সরকার যেভাবে একটা দেশকে এগিয়ে নিতে পারে অন্যান্য সরকার দ্বারা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশের অতি দ্রুত যেভাবে হোক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যদি আসে, আর নির্বাচিত সরকার যদি অতীত থেকে শিক্ষা নেয় আর সেভাবে কাজ করে, তাহলে হয়তো বাংলাদেশ অতি সত্বরই ঘুরে দাঁড়াবে। বিনিয়োগ ও ব্যবসায় আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। শান্তিপূর্ণ সমাধান ও স্থিতিশীল পরিবেশ না এলে অর্থনীতির উপর চাপ বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও শিল্প খাতেও ঝুঁকি তৈরির আশঙ্কা বিশেষজ্ঞদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রমজান ঘিরে পণ্য কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রামের আমদানিকারকরা। এ অবস্থায় ব্যাংকের ঋণপত্র খোলায় সহযোগিতা চাইছেন তারা। এরই মধ্যে রমজানের প্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় রোজায় ছোলা, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কমবে। অসাধু চক্রের কারসাজি ঠেকাতে এখনই নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। রমজানের এখনও বাকি 3 মাসের বেশি, কিন্তু এরই মধ্যে রমজান ঘিরে ব্যবসার প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ছোলা, চিনি, খেজুর, তেলসহ চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। রমজানের ছোলা ও ডাল জাতীয় পণ্যের চাহিদা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে দেশে পুরো বছর জুড়ে ছোলার চাহিদা থাকে প্রায় 1.5 লাখ টন, আর শুধু রমজানে পণ্যটির চাহিদা থাকে 95,000 থেকে 1 লাখ টন। বর্তমানে বিশ্ববাজারে পণ্যটি কেজি প্রতি 60 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সে হিসেবে আমদানি খরচ সহ অন্যান্য খরচ মিলিয়ে এবারের রমজানে পাইকারিতে 70 থেকে 75 টাকায় ছোলা পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা। বিদেশের মধ্যে দামও অনেক কমেছে। যে ছোলা গত 2 মাস আগে $700 বুকিং ছিল, সেই ছোলা এখন বুকিং হয়ে গেছে আপনার $520 মধ্যে। সোলার বাজার ধরেন আপনার 70 থেকে 80 টাকার মধ্যে থাকবে বলে আশা করতেছি, এবং মটর ডাল আপনার 40 থেকে 50 টাকা আশা করতেছি। মোটামুটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে রমজানে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জুন থেকে নভেম্বর পর্যন্ত খেজুর উৎপাদন চলে। বর্তমানে ভরপুর মৌসুম হওয়ায় পণ্যটির দামও বিশ্ববাজারে কিছুটা কম বলে দাবি ব্যবসায়ীদের। সৌদি আরব, আরব আমিরাত, তিউনিশিয়া, মিশরের মতো দেশ থেকে খেজুর আমদানি হয়। ব্যবসায়ীদের মতে দেশে বছরে 1 লাখ থেকে 1,10,000 টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজানেই প্রায় 60,000 টন চাহিদা থাকে। পণ্যটির দাম নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে ট্যারিফ কমিশন পণ্যটির আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% এবং উৎসে কর 10 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাধা কেটে গেলে ভোক্তা কম দামেই খেজুর পাবেন। যতটুকু আপডেট পাইছি সামথিং কমে বলতেছে এবার সিজনের মধ্যে, কারণ এবার সিজনের মধ্যে তেমনটা কি হয়, খুব উইক দেখাচ্ছে। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এদিকে বিশ্ববাজারে ক্রমাগত কমছে চিনির দাম। চলতি বছর পুরোটা সময় ধরেই কিছু না কিছু করে কমেছে এই নিত্যপণ্যটির দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনি বিক্রি হচ্ছে $417। জ্বালানি তেলের দাম কমা এবং ব্রাজিলে চিনির ভালো উৎপাদনের কারণে এ পণ্যের দাম আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। আপনি আনলেন, আমি আনবো, ও আনবে, এখন আগে খেয়ে বেশি টাকাটা ব্যাংকে খাবারে দিবে, তো সেই জন্য রেটটা কমে যাচ্ছে। আমদানিকারকদের তাদের চিনি যে সাদা চিনি সেটা আনার সুযোগ করে দিয়েছেন, সে কারণে বাজারে প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে চিনির দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানকে কেন্দ্র করে এখনও পণ্য দেশের বাজারে ঢোকা শুরু করেনি। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই পণ্য আসতে শুরু করবে, আর পাইকারি বাজারে পণ্য বেচাকেনা শুরু হবে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।
নেত্রকোনায় গত 4.5 বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 3 শতাধিক শিশুর। এদের মধ্যে বেশিরভাগেরই বয়স 1 থেকে 5 বছরের মধ্যে। স্থানীয়রা বলছেন, বাড়ির আশেপাশে মুক্ত জলাশয় শিশু মৃত্যুর প্রধান কারণ। শিশু মৃত্যু বন্ধে তাই সচেতনতার পাশাপাশি সাঁতার শেখা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। নদী, হাওর আর প্রাকৃতিক জলাশয়ে ঘেরা জেলা নেত্রকোনা। বর্ষায় জেলার প্রায় 6টি উপজেলায় ডুবে থাকে হাওরের পানিতে। এই পানি একদিকে সুফল বয়ে আনলেও পানিতে ডুবে শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে। কলমাকান্দার রংসাতি ইউনিয়নের নোলাপাড়া গ্রামের 3 বছরের শিশু সোয়াইবা বাড়ির পেছনে ডোবায় পা পিছলে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। আদরের সন্তানকে হারিয়ে পুরো পরিবার যেন ভাসছে সুখের সাগরে। কোলে পানি থাকে না, পরে গর্ত করিয়া বাসন হাঁড়ি পাতিল ধোয়। ওইদিকে রান্নার কাজে ব্যস্ত থাকায় বাচ্চাটা ওইদিকে খেলতে আসছে, আইসা ওইদিকে পড়ে গেছে পা পিছলে। প্রতি সপ্তাহেই কলমাকান্দায় গড়ে 1 থেকে 2 জন শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। স্থানীয়রা বলছেন, পরিবারের সচেতনতার অভাবে প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা। যেহেতু এখানে আপনার হাওর বেষ্টিত এলাকা, জলাশয় অনেক বাড়ি আছে যেটা একেবারে হাওরের মধ্যে বা তার বাড়িটার পাশে আপনার জলাশয়। হ্যাঁ, যখন বাবা মা ব্যস্ত থাকে লোকচক্ষুর অন্তরালে সেই শিশুগুলো 5 বছরের নিচে পানিতে পড়ে যায়। এই জন্য বাবা মাকেও সচেতন হইতে হবে, অভিভাবককে সচেতন হইতে হবে। চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নেত্রকোনার 10 উপজেলায় 79 জন শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এর মধ্যে শুধু কলমাকান্দা উপজেলায় মৃত্যু হয়েছে 20 জন শিশুর। প্রতি বছর মৃত্যুর এমন ঘটনা ঘটলেও স্থানীয়দের অভিযোগ, মৃত্যু রোধে প্রশাসনের উদ্যোগ এখনও কাগজে কলমেই। কলমাকান্দা ছাড়াও দুর্গাপুর, পূর্বধলা ও সদরেও শিশু মৃত্যুর সংখ্যা অনেকটাই উদ্বেগজনক। গত অক্টোবরে খালিয়াজুড়িতে স্পিড বোট ডুবে প্রাণ গেছে 3 শিশুসহ 4 জনের। শুধু বর্ষাকাল নয়, নভেম্বরের মতো শুকনো মৌসুমেও পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাও চোখে পড়ছে। এই যেমন গত 12ই নভেম্বর কিন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে মারা যায় 3 বছরের এক শিশু। নেত্রকোনা জেলার মধ্যে কলমাকান্দায় হচ্ছে এই পানিতে ডুবি মৃত্যুর সংখ্যাটা একটু আমরা খবরটা বেশি পাই। তো আমরা এই জায়গাগুলিকে নিয়ে যদি একটু বেশি সচেতনতা বোধ তৈরি করতে পারি, তাইলে এই হারটা মৃত্যুটা কমে আসবে বলে আমি মনে করি। এইদিকে জেলার 3 উপজেলায় শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদানের লক্ষ্যে শিশু একাডেমির অধীনে একটি প্রকল্পের পরিচালনা করছে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান আদিবাসী উন্নয়ন সংস্থা, যার মধ্যে দুর্গাপুরে 165টি, মোহনগঞ্জে 165টি ও মদন উপজেলায় 171টি সহ মোট 500 শিশু যত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত যত্ন কেন্দ্রগুলো চলমান থাকার কথা থাকলেও বেশিরভাগ স্থানে খোলেই না এসব যত্ন কেন্দ্র। গত বছর আমরা যে স্যালারিটা প্রদান করতাম আর এখনকার স্যালারিতে একটু ডিফারেন্স হয়ে গেছে, কারণ এখানে কিছু 25% ভ্যাটেজ কাটা হয়েছে। আবার অনেক যত্নকারী দেখা যাচ্ছে আমাদের থেকে ফ্যাসিলিটিস ভালো পাইছে বা অন্য জায়গায় চাকরি হয়ে গেছে, এই কারণে কিছু সেন্টার আমাদের বন্ধ আছে। আর জেলা প্রশাসক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাঁতার শেখানোর জন্য একাডেমি তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নেত্রকোনা শহরে একটা সাঁতার শেখার প্রশিক্ষণ একাডেমি করা যায় কিনা, এই ব্যাপারটাকেও আমরা চিন্তা ভাবনা করতেছি, কিভাবে বাচ্চাদেরকে সাঁতার শেখানো যায় এরকম একটা প্রশিক্ষণ একাডেমি করার জন্য। আর হাওড় এলাকাগুলোতে উপজেলা প্রশাসনকে আমি এরকম একটা নির্দেশনা দিব যে তারাও যাতে তাদের উপজেলা অন্তত একটা করে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা যাতে করে, যাতে বাচ্চারা সাঁতার শিখতে পারে। নেত্রকোনায় গত 4.5 বছরে পানিতে ডুবে প্রায় 300 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2022 ও 23 সালেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও চলতি বছর 79 জন শিশুর মৃত্যু, যা 2-1 বছরের মধ্যেও সর্বোচ্চ। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। হেমন্তের হাওয়া মেখে হিমালয় কন্যা পঞ্চগড়ে দুয়ারে কড়া নাড়ছে শীত। দিন যতই যাচ্ছে কমে আসছে তাপমাত্রা। দিনে সূর্যের কড়া তাপ থাকলেও রাতভর ঝরছে কুয়াশা। সকাল জুড়ে কখনো হালকা কখনো ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান।
লুৎফর জানাবেন পঞ্চগড়ের শীতের আমেজ কেমন দেখছেন আর তাপমাত্রা কেমন চোখে পড়ছে? স্বামী, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে জেলা শহর। আর আজকের যে তাপমাত্রার যদি কথা বলি, সকালে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে তার কর্মকর্তারা আমাদের জানিয়েছেন সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি পঞ্চগড়ের তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু উত্তরের এই জেলায় বিরাজ করছে এবং আমরা দেখেছি যে এই প্রান্তিক জেলা এবং পঞ্চগড়কে কিন্তু বলা হয়ে থাকে হিমালয় কন্যা। হিমালয় কন্যায় শীতের আগমন একটু আগেই হয় এবং শীতের যে প্রস্থান সেটিও একটু পরে হয় এবং বরাবরই শীতের যে তীব্রতা সেটি কিন্তু একটু বেশি থাকে। এবং গত কয়েকদিনের যদি চিত্রের কথা বলি, দিনে কড়া সূর্যের তাপ থাকছে এবং তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে এবং সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু কমতে থাকে এবং রাতভর কিন্তু কুয়াশা ঝরে এবং সকাল 7টা-8টা পর্যন্ত কখনো কখনো হালকা এবং ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকে। তবে আজকের যে চিত্র একেবারেই কুয়াশা নেই, একেবারে মেঘমুক্ত, একেবারে নীল আকাশ এবং এই সময়টিতে আসলে হিমালয়ের যে দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কারভাবে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যায়। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকেও কিন্তু আজ চমৎকারভাবে যে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম যে দৃশ্য সেটি কিন্তু উপভোগ করা যাচ্ছে এবং আমরা দেখেছি যে শীত এলেই পঞ্চগড়ে কিন্তু শীত উপভোগ করবার জন্য এবং কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা পঞ্চগড়ে ছুটে আসেন এবং তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং পঞ্চগড়ের যে অন্যান্য পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে তারা ঘুরে ফেরেন এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে প্রচুর পর্যটকরা আসছেন এবং পঞ্চগড়ে যেসব আবাসিক হোটেল রয়েছে সেখানে কিন্তু বাড়তি চাপ রয়েছে এবং আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বরের শেষ সপ্তাহের দিকে শীতের তীব্রতা খানিকটা বাড়তে পারে এবং যদি শীতের প্রস্তুতির কথা বলি, এই উত্তরের এই জনপদের মানুষরা কিন্তু এরই মধ্যে শীতের যে প্রস্তুতি সেটি শুরু করেছে। আমরা দেখেছি যে লেপ তোশকের দোকানগুলোতে বাড়তি ভিড় এবং শীতের নতুন এবং পুরাতন যেসব গরম কাপড়ের দোকান রয়েছে সেখানেও কিন্তু বাড়তি ভিড় রয়েছে এবং শীতকালীন শাকসবজিও কিন্তু আমাদের পঞ্চগড়ের যে সকল চাষিরা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। যদিও গত মাসের শেষ দিকে কয়েকদিনের যে টানা বর্ষণে যে শীতকালীন আবাদ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা দেখেছি যে এই জনপদের মানুষ কিন্তু বর্তমান যে শীত রয়েছে এই শীতের সাথে বেশ মানিয়ে নিতে অভ্যস্ত এবং প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি সুখবর হলো যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ এই পরিষ্কার যে চকচকে নীল আকাশে এবং মেঘমুক্ত আকাশে দেখা যাচ্ছে। তো স্বামী, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীত এবং কাঞ্চনজঙ্ঘার সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন লুৎফর রহমান। রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের একটি মার্কেটে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, ফলে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভবনটি। ফায়ার সার্ভিস জানায় 6তলা ভবনের 3য় তলায় একটি টেইলার্সের দোকানে আগুনের সূত্রপাত। ওই ফ্লোরে তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, ব্রডব্যান্ড সংযোগের বিভিন্ন সরঞ্জাম ছিল। তবে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে 5টি ইউনিট কাজ শুরু করে। তাদের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঢাকা দক্ষিণ ফায়ার সার্ভিসের জোন কমান্ডার ফয়সালুর রহমান জানান, ভবনে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা এবং আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্ত শেষে জানা যাবে। আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে একটা দোকানের মধ্যেই আগুনটা ছিল, এম আকবর টেইলার্স। একটু ঝুঁকি নিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আগুনের ডিবানোর বা আগুন সার্চ করার যে প্যাটার্ন বা যেভাবে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাইগুলো করে দ্রুত আগুনটাকে আমরা সার্চ করতে পারি যে আগুনটা কোথায় লাগছে, সেভাবে তখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে আমাদের অফেন্সিভ ফায়ার ফাইটিং করতে হয়েছে। এদিকে মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি ঝুট গুদাম। কোটি টাকার মালামাল পুরো ছাই হওয়ার পাশাপাশি মারা গেছে গুদামের ভেতরে থাকা 3টি গরু। মঙ্গলবার রাত 12:15টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা শ্রীপুর সড়কের বকুলতল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সারোয়ার হোসেনের মালিকানাধীন প্রায় 30,000 বর্গফুটের
টিনশেড গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গুদাম ভর্তি ঝুট থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় যুক্ত হয় আরও 2টি ইউনিট। 4টি ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় রাত 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বরগুনার মাঝের চরের আবাসন প্রকল্পের বেশিরভাগ ঘর। 17 বছরেও মেরামত না হওয়ায় মরিচা ধরে টিনের ছাউনি ফুটো হয়ে পড়ে পানি। টিউবওয়েল নষ্ট হয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও মেলেনি কোনো সহায়তা। বিস্তারিত জানাচ্ছেন সুজনা কোন। বরগুনার বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরটির নাম মাঝের চর। চারপাশে নদীবেষ্টিত এই চরে প্রায় 5,000 মানুষের বসবাস। ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করা এসব মানুষদের মাঝে মৌলিক চাহিদাবঞ্চিত প্রায় 20টি পরিবার। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় আজ কষ্টের যেন শেষ নেই। আবাসন প্রকল্পের ঘরগুলোতে মরিচা ধরে টিনের ছাউনি ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের মধ্যে চলে আসে পানি। টিউবওয়েল ও শৌচাগারগুলো নষ্ট হয়ে গেছে বহুদিন আগে। বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বারবার আবেদন জানিয়েও মেলেনি কোনো সহায়তা। তলে পানি পরে থাই বান্ডপাতি খাতা বালিশা বেজে যায়। আমাদের ডিসি স্যারে যাইতে বলছে, আমরা গেছি, আমাদের কিছু শুধু বলছি, কিছু আজ পর্যন্ত আমাদের কিছু করে নাই। থাকার কোনো জায়গাও নেই। আমার মরলে যে একটা মানুষ দাফন দিবে, কয় বড় জায়গাটাও আমাকে নাই। মাঝের চরের আবাসন প্রকল্পের 80টি ঘরের মধ্যে 60টি ঘর বসবাসের অনুপযোগী হওয়ায় অন্যত্র চলে যেতে বাধ্য হন বাসিন্দারা। কিন্তু বিকল্প না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বাকি 20টি পরিবার। চারপাশে অথই পানির মাঝেও রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। টিউবওয়েলটা পানি এক সময় এক দিন ওঠে, কোনো সময় ওঠে মিষ্টি, কোনো সময় লবণ, আবার দেখা যায় একটু কাদা ওঠে। কিন্তু এখন দেখি তো খাইতে মন চায় না, কিন্তু তারপর আমরা কষ্টে পড়ে খাওয়া লাগে। এদিকে সরেজমিনে তদন্ত করে সংকট সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আমাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিব, তাদের প্রয়োজনীয়তাটা নির্ধারণ করে যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা উদ্যোগ গ্রহণ করব। সরকারি বেসরকারি উদ্যোগে বরগুনার ভূমিহীন পরিবারগুলোর মাঝে 2008 সালে 28টি আবাসন ও 182টি ব্যারাক হাউস নির্মাণ করে সরকার। এসব ঘর সংস্কার না করায় বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সুজনা কোন, বরগুনা। হেমন্ত মানি কৃষকের মুখে হাসি, আর মাঠের পর মাঠ জুড়ে শুধু আমন কাটা ও মাড়াই ব্যস্ততা। এই ধান শুধু কৃষকের ঘরের অন্ন নয়, বরং ঘুরিয়ে দেয় এক মৌসুমে অর্থনীতির চাকা। হেমন্তের এই সময়টাতে প্রাণ ফিরে পায় মানিকগঞ্জের কৃষকরাও। কৃষি বিভাগের হিসাব বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 330 কোটি টাকার আমন ধানের বাণিজ্য হবে। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান। মানিকগঞ্জে 7টি উপজেলায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা জুড়ে রোপা ও বোনা আমনের আবাদ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ধানের বাম্পার ফলনে প্রাণ ফিরে পেয়েছেন জেলার কৃষকরা। 2025-26 অর্থবছরে জেলায় 13,238 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1,170 হেক্টর বেশি। এছাড়াও 18,561 হেক্টর জমিতে হয়েছে বোনা আমনের চাষ। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় 17 থেকে 20 মণ পর্যন্ত রোপা আমন ধান পেয়েছেন কৃষকরা। ধানের ফলনটা অনেক ভালো হয়েছে, বিদ্যালয় কিছু সংখ্যক লাভের মুখ আমরা দেখতে পারবো। সব মিলে আমার 15-16 হাজার টাকা খরচা হয়। এই 20 মণ ধান পাইলে 23-24 টাকা বিক্রি হয়, 1200 টাকা মণ বিক্রি হয়। এই ধান চাষে আমার খরচ হয়েছে 4 লাখ টাকা, আর আমি যদি ভালো দাম পাই তাহলে আমি হয়তো 1.5-2 লাখ টাকা আমি লাভ করতে পারবো।
ধান বিক্রির পাশাপাশি খড় বিক্রি করেও বাড়তি আয় করছেন কৃষকেরা। প্রতি বিঘায় প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার খড় বিক্রি হয়। কৃষকদের অভিযোগ, গত কয়েক বছরে চাষের খরচ বেড়েছে প্রায় 40%, কিন্তু সেই অনুপাতে বাড়েনি ধানের দাম। তবে শ্রমিকের বদলে মেশিনে ধান কাটায় বিঘায় ২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে চাষিদের। সার্ভিসের দাম অনেক বেশি, কামলাভর্তির দাম বেশি, হালবাওয়ারটা বেশি নেয়, এখন আগের মতো পড়তা পড়ে না। আগে লেবার দিয়ে কাটলে আমাদের ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হতো, এখন মেশিন দিয়ে কাটলে ২ থেকে ২.৫ হাজার টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে। আমনের জন্য এবার অনুকূল পরিবেশ ছিল এবং সময় সময় বৃষ্টি হয়েছে, যার ফলে এবার রূপা আমন খুব ভালো হয়েছে এবং আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে প্রতি বিঘাতে 18 থেকে 20 মণ এবং 22 মণ করে মানুষ ধান পাচ্ছে। এই বছর টোটাল রূপা আমন, বোনা আমন সহ মানিকগঞ্জ জেলায় প্রায় ৩৩০ কোটি টাকার মতো ধান উৎপাদন হবে বলে আমরা বিশ্বাস করি। ধান চাষের খরচ কিছুটা কমানো গেলে হেমন্তের এই সোনালী মৌসুমেই হবে কৃষকের কাছে সত্যিকারের উৎসব। এখন মানিকগঞ্জ। এবার জানাবো বাজার পরিস্থিতির খবর। রাজশাহীর বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, ফলে কমতে শুরু করেছে সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন বাজারের সবজির সরবরাহ বর্তমান দরদাম কেমন? উজ্জ্বল, রাজশাহীর কোর্ট বাজার এইখানকার সবচেয়ে ব্যস্ততম একটি বাজার। সকাল থেকে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতারা ভিড় জমান এবং দূর দূরান্ত থেকে এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু তাদের পণ্য বিক্রি করার জন্য এবং সবজি বিক্রি করার জন্য এখানে আসেন। পাশাপাশি যারা ক্রেতা আছেন সকাল থেকে তারা এখানে তাদের দৈনিক যে খাদ্য তালিকায় সবজি সেটি কিন্তু কেনার জন্য এখানে উপস্থিত হয়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে, যার কারণে এখন বাজার দরে আমরা দেখতে পাচ্ছি ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কোনো কোনো সবজি কিন্তু দাম কমেছে। আজকে এখানে শীতকালীন সবজির যে চাহিদা সেই চাহিদা এবং এখানে সরবরাহ কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আজকে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা পিছে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায় প্রতিটি এবং লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে এবং মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা। টমেটো বিক্রি করা হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, পটল বিক্রি করা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ২০ থেকে ৩০ টাকা, আলু বিক্রি করা হচ্ছে ২০ থেকে ২৫ টাকা এবং বরবটি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা এবং অন্য অন্য যেসব সবজি বেগুন বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যেগুলোর দাম কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি যে ১০০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হয়েছে। যে বাঁধাকপি এবং ফুলকপি এখন বিক্রি করা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, সেগুলো কিন্তু কিছুদিন আগেও বিক্রি করা হয়েছে ১০০ টাকা প্রতি কেজিতে। সেই তুলনায় আজকে সবজির বাজার একদমই ক্রেতাদের একদমই কেনার সান্নিধ্যের মধ্যেই আছে এবং বিক্রেতারাও এখানে বলছেন যে সরবরাহটা যদি আরও বাড়ে তাহলে এই দাম আরও কমে যাবে বলেও তারা বলছেন। শীতকালীন সবজি আসার কারণে কিন্তু তাদের এই চাহিদার পাশাপাশি দামও কিন্তু কমে যাচ্ছে। উজ্জ্বল, রাজশাহীর সবজি বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে একটি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে বলেও জানান ট্রাম্প। এছাড়া মঙ্গলবারের বৈঠকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার ঘোষণা দেন সৌদি যুবরাজ। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ খাতগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে সৌদি আরব। এদিকে আলোচনায় উঠে আসে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টিও। সৌদি যুবরাজের পক্ষে সাফাই গিয়ে ট্রাম্প জানান এ বিষয়ে কিছুই জানেন না মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে আব্রাহাম চুক্তির বিষয়ে সৌদি আরবের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও সালমান জানান ফিলিস্তিন সংকট কাটাতে ইসরায়েল দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানে রাজি হলেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। এদিকে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের লক্ষ্যে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বার্তায় ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানায় গোষ্ঠীটি। ইসরায়েলকে মদদ দিতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে কোনো পক্ষপাতমূলক নিরাপত্তা বাহিনী গঠনকে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করছে। এছাড়া বর্তমান কাঠামোর অধীনে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠন ফিলিস্তিনি জনগণের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত তাদের। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে গাজা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শীতের সংকট আরও বাড়ার শঙ্কা থাকার উপত্যকাটিতে ত্রাণ সামগ্রী প্রবেশের পূর্ণ প্রবেশাধিকার দিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি। ভারতের রাজধানী দিল্লির চরম বায়ু দূষণে প্রধানত দায়ী করা হয় আশেপাশের প্রদেশে ফসলের খড় পোড়ানোকে। এবার বিকল্প পথে হাঁটছেন কৃষকরা। ট্রাক্টরের সাহায্যে খড়গুলোকে বেঁধে বিক্রি করা হচ্ছে বিভিন্ন কারখানায়, যেগুলো দিয়ে তৈরি হচ্ছে কার্ডবোর্ড। এতে বিকল্প আয়ের পথ খুলেছে অনেকের। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সাধারণত শীত মৌসুমে ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান চরম পর্যায়ে থাকে। কয়েক সপ্তাহ ধরেই নয়াদিল্লির বায়ুর মানসূচক 400-র কাছাকাছি, যা গুরুতর অবস্থা। এর জেরে নির্মাণ ও শিল্প কারখানার কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ আরোপ করেছে শহর কর্তৃপক্ষ। তবে শীতকালে শহরের বায়ুর মান চরমে পৌঁছার জন্য দায়ী করা হয় পার্শ্ববর্তী পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষকদের ফসলের খড় পোড়ানোকে। এসব রাজ্যে ধান ও গমের ফসল কাটার পর জমি পরিষ্কার করতে অবশিষ্ট খড় পুড়িয়ে দেওয়ার রীতি চলে আসছে বহু বছর ধরে। এতে দ্রুত জমি পরিষ্কার হলেও পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায় দিল্লির আকাশ। প্রতি বছর শুধু পাঞ্জাবেই প্রায় 2 কোটি টন ধানের খড় জমা হয়। বিপুল পরিমাণ এই খড় অপসারণও অনেকটা ব্যয়বহুল, তাই পোড়ানো ছাড়া কৃষকদের বিকল্প থাকে না। 2015 সালে দিল্লির আশপাশের 5টি রাজ্যে খড় পোড়ানোকে অবৈধ ঘোষণা করে ভারত সরকার। এবার পাঞ্জাবের কৃষকরা জমি পরিষ্কারে বিকল্প পথে হাঁটছেন। ট্রাক্টর চালিত মেশিন দিয়ে অবশিষ্ট খড় সংগ্রহ করে বানানো হচ্ছে আটি। পরে সেগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন কারখানায়, যা থেকে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কার্ডবোর্ড। এতে বিকল্প আয়ের সুযোগ হয়েছে কৃষকদের। इससे किसान का भी फायदा है और हमारा भी फायदा है। दूसरा कि यहाँ जो धुएं की जैसे सभी पोल्यूशन हो रहा है, जो ज़्यादा शहरों को नुकसान हो रहा है, उससे हम इसको बचा रहे हैं। बहुत ਵਧੀਆ ਫੀਲ ਹੁੰਦਾ। ਘੱਟੋ ਘੱਟ ਐ ਹੁੰਦਾ ਜਦੋਂ ਕੁਝ ਬੰਦੇ ਕਹਿ ਦਿੰਦੇ ਨੇ ਵੀ ਤੁਸੀਂ ਅੱਗ ਲਾ ਰਹੇ ਹੋ ਕਿ ਨਹੀਂ, ਤਾਂ ਆਪਾਂ ਕਹਿ ਦਿੰਦੇ ਆ ਅਸੀਂ ਅੱਗ ਨਹੀਂ ਲਗਾ ਰਹੇ, ਹਨਾ। তবে ট্রাক্টরের সাহায্যে এসব খড় অপসারণ অনেকটা ব্যয়বহুল, যা সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না। এমন অবস্থায় কৃষকদের সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি সংস্থা। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। Not only sensitizing the farmer in terms of what are the better practices to go beyond setting their farms on fire and burning their stubble, we are also training them. We are training them on using farm equipment. We are getting the latest farm equipment developed. এদিকে এসব খড় প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে জৈব গ্যাস ও সার, যা কৃষকদের নতুন আয়ের উৎস খুলে দিয়েছে। শুধু তাই নয়, বর্জ্য খড় থেকে তৈরি হচ্ছে কার্ডবোর্ড। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ਇਹ ਅਸੀਂ ਕਾਰਡਬੋਰਡ ਬਣਾਉਣਾ ਜੀ, ਉਰੇ ਗੱਤਾ ਬਣਾਉਣਾ ਇਹਦਾ ਜੀ, ਵੀ ਪ੍ਰਦੂਸ਼ਣ ਨਾ ਫੈਲੇ ਜੀ। ਪਰਾਲੀ ਦਾ ਅਸੀਂ ਸਮਾਧਾਨ ਨਿਕਾਲਿਆ ਜੀ, ਵੀ ਨਾਲੇ ਤਾਂ ਪਰਾਲੀ। বেসরকারি সংস্থা সিআইআই এর তথ্য মতে এসব উদ্যোগে 2024 সালে 20 লাখ টনের বেশি খড় পোড়ানো রক্ষা পেয়েছে, যা বায়ু দূষণ ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করেছে উল্লেখযোগ্য হারে। তানভীর জনি, এখন বিশ্ব। খেলার খবর। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট প্রসঙ্গ। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরে প্রস্তুতি সেরেছে টাইগাররা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে মুশফিকের নিবেদন নিয়ে কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্সও। এছাড়া পিচ নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন তিনি। I think its secret is professionalism. It's how you carry yourself, how you work at improving your game, and how you work at being successful at international level. Because when you look back, he has been successful at international level, and that keeps him there. But there's also a desire in him and all the others who played 100 and 150 test matches to continue to do well. So I think that's the big thing we have to look at. The wicket, it looks different to West Indies ODI wicket. The wicket looks fairly good. Tomorrow morning when we come, I'm sure they're going to do some more rolling today. I think tomorrow morning when we come, we will see how it is. But it looks good, and it looks like it could be
good for batting at least first 2, maybe 2.5 days. শেষ করব এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। টোটালি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এটা, যেটা আমরা ক্রিকেটে পাই না ফুটবলে পারছি। সো ইয়া, ইটস রিয়েলি নাইস। খুবই ভালো লাগছে, আমরা জিতেছি। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে নতুন বিনিয়োগ, নিম্নমুখী অর্থনীতি, শঙ্কায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। এনসিপির সাথে যোগাযোগ করছেন বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিতরা। দাবি দলটির শীর্ষ নেতাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবে হেভিওয়েট চমক। নেত্রকোনায় 4.5 বছরে পানিতে ডুবে 300 বেশিরও শিশু মৃত্যু, সাঁতার শেখাও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এবং গাজায় আন্তর্জাতিক বাহিনী চায় না হামাস। ফিলিস্তিন রাষ্ট্র হলে স্বাভাবিক হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, ট্রাম্পকে জানালেন সৌদি যুবরাজ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।